নাগরিক পার্টির যে নেতা সার্জিস আলম, যেটা বিতর্কিত একটা বেয়াদব ছেলে, তাকে দ্রুত আইনের আওতায় এনে তাকে সাজা গ্রহণ করার জন্য আমি আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের প্রতি। সার্জিস আলমকে বেয়াদব বললেন সাবেক সেনাপ্রধান, কেন বললেন? এবং 5 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে বললেন, কেন বলেছেন? বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। অবশ্যই একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। দৃষ্টি আকর্ষণ করছিল জনগণ আস্তে আস্তে তাদের সেই রূপ প্রকাশ, রূপগুলো তারা দেখতে পাচ্ছে, কত বড় দুর্নীতিবাদ, কত বড় মিথ্যাবাদী, কত বড় অহংকারী এবং কত বড় হিংসুটে এই ছেলেগুলো, এই নাগরিক পার্টিগুলো। আর কয়েকদিন পরে এই জনগণই তাদেরকে টেনে শেষে রাস্তায় এনে জুতা পিটা করবে। আবার নতুন করে আলোচনায় কয়েকজন উপদেষ্টার পদত্যাগ কিংবা তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ, নতুন করে আর কয়েকজন উপদেষ্টার পদত্যাগের বিষয়ে তাদেরকে উপদেষ্টা পরিষদের থেকে বের করে দেওয়ার বিষয়ে কিংবা অনুরোধ করে পদত্যাগে বাধ্য করার জন্য বলা হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। সার্জিসের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাহলে তার বাবাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তার বাবা তো স্বৈরাচারের দোষর। এদেরকে পিটিয়ে মারবে বাংলাদেশের সাধারণ জনগণ, এদেরকে রাস্তা খেলে পিটিয়ে মারবে, এদের বিভৎস করে পিটিয়ে মারবে, এদের ছিন্ন বিচ্ছিন্ন দেহের বিভিন্ন অংশ রাস্তায় শেয়াল করে খাবে। সজীব ওয়াজেদ জয় এবং ডক্টর ইউনূসের মধ্যে লড়াই চলবে সামনে। আর আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃত্ব দেবে সজীব ওয়াজেদ জয় এবং বাংলাদেশের এনসিপির পক্ষ থেকে এবং কিছু জনগণের পক্ষ থেকে নেতৃত্ব দেবে ডক্টর ইউনূস। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলে যাব কাঙ্ক্ষিত ভিডিওতে। তার আগে বলবো, যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে প্রচন্ড রাগে কথাগুলো আমার বলতে হচ্ছে। নাগরিক পার্টির যে নেতা সার্জিস আলম, যেটা বিতর্কিত একটা বেয়াদব ছেলে, সে আজকে ফেসবুক সে আজকে তার বক্তব্যের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছে তার এলাকায় এবং নাগরিক পার্টির সকল নেতাদেরকে বলেছে প্রত্যেকের জন্য 4টা করে ফেসবুক আইডি খোলা হয়। সেই আইডি দিয়ে অর্থ এলাকা যার যার এলাকা বড় বড় নেতা কর্মীদের মুখোশ উন্মোচন করার জন্য, যাতে জনগণ তাদের বিপক্ষে যায়, নাগরিক পার্টির পক্ষে আসে। কত বড় বেয়াদব এই ধরনের কাজ করে, রাষ্ট্রদ্রোহী, জনগণ বিরোধী এবং মানহানি বিরোধী সে কাজ করে যাচ্ছে। কারণ জনগণ তাদেরকে সাপোর্ট দেয় না, জনগণ তাদেরকে পছন্দ করে না। বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছিল তাদের একটা সিম্পতি ছিল জনগণের কাছে, জনগণ তাদেরকে ভালোবাসত। কিন্তু জনগণ আস্তে আস্তে তাদের সেই রূপ প্রকাশ, রূপগুলো তারা দেখতে পাচ্ছে, কত বড় দুর্নীতিবাদ, কত বড় মিথ্যাবাদী, কত বড় অহংকারী এবং কত বড় হিংসুটে এই ছেলেগুলো, এই নাগরিক পার্টিগুলো। বাংলাদেশের যত বড় বড় সংস্থা, বাংলাদেশের যত বড় বড় কাজগুলো, বড় বড় বিএনপি, যত বড় বড় রাজনৈতিক দলগুলো আছে, প্রত্যেকটির সাথে তাদের দলটা অন্তর্ভুক্ত। সাংবাদিকরাও তাদেরকে প্রচার করতেছে যে নাগরিক পার্টির সাথে এইটা, নাগরিক পার্টির সাথে। নাগরিক পার্টি মানে তাদের বাপ, তাদের তারা জন্মদাতা বাপ মানে নাগরিক পার্টি। সমস্ত সাংবাদিকরা তাদের বিরুদ্ধে এবং তাদের পক্ষ নিয়ে কাজ করছে। দল না করলেও তারা নাগরিক পার্টিকে প্রকাশ্য তারা ভিতরে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। ওইখানে যে এসপি পোস্টিং দিতে হবে, ডিসি পোস্টিং দিতে হবে, উপসচিব পোস্টিং দিতে হবে, গাজীপুরে প্রশাসক বানাতে হবে, গাজীপুরে ডিসি বানাতে হবে, সিটি কর্পোরেশনের মেয়র বানাতে হবে, কাকে বানাতে হবে, সবকিছু হস্তক্ষেপ তাদের মাধ্যমে হয়। শত শত না হাজার হাজার কোটি টাকা লেনদেনের মাধ্যমে তারা করছে। ছাত্র সমন্বয় খুন দিলে প্রত্যেকটা এসপি ডিসি বড় বড় ব্যক্তিরা তারা কেঁপে ওঠে, কারণ এগুলো জানে তাদের পিছনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন। তাহলে আমরা কেন ভাববো যে বাংলাদেশে বৈষম্য বিরোধী হয়েছে? বৈষম্য বিরোধী কাকে বলে? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তো প্রকাশ্যভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে, কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট দিচ্ছে না। কিছুদিন আগে আপনারা সকলে জানেন যে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলছে যে বিএনপি একমাত্র নির্বাচন চায়, এই জন্য ডক্টর মোহাম্মদ সমস্ত বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে নির্বাচন চায় না, ডক্টর বিএনপি নির্বাচন চায়। আর এই সমস্ত বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, বিএনপি যে একটা দল, তার 5 ভাগের 1 ভাগ সমস্ত রাজনৈতিক দলের নাই। তারা নির্বাচন চাইবে না, কি করবে? তারা বাংলাদেশের কিং বিএনপি। আপনারা নাগরিক পার্টি যে দুর্নীতি করছে সেগুলো জনগণ এখন আস্তে আস্তে বুঝতে পারছে। আর কয়েকদিন পরে এই জনগণই তাদেরকে টেনে শেষে রাস্তায় এনে জুতা পিটা করবে। তখন মানুষ দেখবে না, যেরকম মাথায় উঠেছিল জনগণ, ঠিক মাথা নিচেও তারা করতে পারবে। তাহলে দেশের জনগণ তাদের কাছে কি শিখবে? তো আমরা আবার এখানে হিসাব করে দেখলাম যে প্রায় 8 লক্ষ কোটি টাকা 25 এবং 26 অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটগুলোর জন্য যত সময় মানুষের কল্যাণের জন্য কাজ করা হয় এবং আমরা আবারও করা হয় সেই অনুরোধ করছি, দেশের মানুষ শান্তি চায় এবং সুষ্ঠু একটি নির্বাচন চায়, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, সেটা যে কোনো সরকারি আসুক, জবাবদিহিতা সরকার আসতে হবে। আমি সকলের কাছে আবার অনুরোধ জানাবো, এই নাগরিক পার্টিকে আপনারা বয়কট করুন। নাগরিক পার্টি ছাত্রলীগের মতো নিষিদ্ধ করতে হবে। তা না হলে তারা যে ব্যাপারও হয়ে গেছে সেগুলো দেশের জনগণ অত্যন্ত ক্ষতির দিকে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা তারা বানিয়ে নিয়েছে। প্রত্যেকটা নাগরিক পার্টি নেতাকর্মীরা আজকে কোটিপতি হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড থেকে তারা কোটিপতি হয়ে গেছে। আপনারা সব কিন্তু পাচ্ছেন, টিভিতে দর্শক শুনেন, গরিব দুঃখী মানুষের কথা শুনেন, বিভিন্ন সাক্ষাৎকার নেন। সব নাগরিক পার্টির বিরুদ্ধে, এই ধরনের জনগণ বিরুদ্ধে যারা থাকবে তারা দেশের রাজনীতি করার কোনো সুযোগ নাই। আবারও নতুন করে আলোচনায় কয়েকজন উপদেষ্টার পদত্যাগ কিংবা তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ। আমরা জানি গত 2 দিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশন, যেখানে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টারা উপস্থিত থাকছেন, রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে এনসিপি, জামাত এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল রয়েছে সবগুলো দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। সেখানে কয়েকটি দল কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তারা কারা এবং এই দলগুলো যে পদত্যাগ চাচ্ছে, প্রধান উপদেষ্টা কি তাদেরকে অপসারণ করবেন কিনা? আমরা জানি
কিছুদিন আগে যখন প্রধান উপদেষ্টার এই পদত্যাগ করবেন এটা নিয়ে যখন হচ্ছে নানান নাটকীয়তা চলছিল, এরকম গুঞ্জন চলছিল, হিসাব নিকাশ চলছিল, কথাবার্তা চলছিল, এর কিছু সময় আগে বিএনপির পক্ষ থেকে দুজন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছিল। পরবর্তীতে এনসিপি বিএনপি ঘেঁষা অভিযোগ করে 3 জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে। তাদের মধ্যে তারা 3 জন হলেন আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী, তারপরে হচ্ছে সালেউদ্দিন আহমেদ। আর বিএনপি চেয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, যারা এনসিপি এবং হচ্ছে এনসিপি যে দলটি গঠিত হয়েছে এই দলটির যেই আন্দোলনের মধ্য দিয়ে তারা এসেছে তাদের সঙ্গে আন্দোলন করেছে, এরকম অভিযোগ বিএনপি। এখন নতুন করে সেই বিষয়, সেই পদত্যাগের যে আলাপ সেটা মোটামুটি বা অপসারণের যে আলাপ সেটা মোটামুটি কিছুটা ধামাচাপা হয়েছে। এখন নতুন করে যে ঐকমত্য কমিশনের যে নতুন করে বৈঠক হচ্ছে সেখানে আবার নতুন করে আলাপ হচ্ছে, প্রস্তাব দেওয়া হচ্ছে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের, যার মধ্য দিয়ে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্পষ্টত তাদের কিছু জনকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে। আমরা জানি প্রধান উপদেষ্টা যখন পদত্যাগের বিষয়টাকে কেন্দ্র করে যখন নানান নাটকীয়তা চলছিল তখন মানবজমিন একটা রিপোর্ট করেছিল যে অন্তত 4 জন ভেতরে 3 জন বাহিরে এমন 7 জন ব্যক্তি প্রধান উপদেষ্টাকে এমন কুপরামর্শ দিচ্ছে যার কারণে তিনি আসলে ঠিকভাবে কাজ করতে পারছেন না এবং তিনি ঠিকভাবে দলগুলোর সঙ্গে ঐকমত্য ধরে রাখতে পারছেন না। আমরা দেখলাম সেই নাটকীয়তার পর সেখান থেকেও কাউকে বাদ দেওয়া হয়নি। পরবর্তীতে বিএনপি যে দাবি করেছিল সেখান থেকেও কাউকে বাদ দেওয়া হয়নি। আবার এনসিপি যে দাবি করেছিল সেখান থেকেও কাউকে বাদ দেওয়া হয়নি। এবার কি বাদ দেওয়া হবে? এখন প্রশ্ন হইল, এখন নতুন করে কারা এই প্রস্তাবনার তালিকায় রয়েছেন, কোন কোন উপদেষ্টাকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে, কাদেরকে বাদ দিয়ে কাদেরকে নিয়ে নতুন করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হবে। তার আগে একটু জানা দরকার যে এই যে উপদেষ্টা পরিষদ এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ কাদের বিরুদ্ধে এটা একটু জানা দরকার। আমরা জানি এনসিপির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার জোরালো সম্ভাবনা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, কারণ তারা একসঙ্গে রাজনীতি করেছে, একসঙ্গে রাজনীতি করে একটা বড় আন্দোলন করেছে যেটা অভ্যুত্থানের রূপ নিয়েছে, পরবর্তীতে একটা সরকারের পতন হয়েছে। সেখান থেকে তারা সেই আন্দোলনের প্রতিনিধি হিসাবে, ছাত্র প্রতিনিধি হিসাবে, তরুণ প্রতিনিধি হিসাবে, অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যে গোষ্ঠী তাদের প্রতিনিধি হিসাবে তারা হচ্ছে সরকারে গেছে, তারা উপদেষ্টা হয়েছে। আমরা জানি নাহিদ ইসলাম ওইখানে ছিলেন, তিনি পরবর্তীতে বেরিয়ে তিনি ওই দলের প্রধানই হলেন। একদম স্বভাবতই বা একবারে স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আনা যায়, তাদের যে সাবেক যে যাদের সঙ্গে তারা কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করেছে তাদের সঙ্গে তাদের এক ধরনের সংশ্লিষ্টতা থাকতে পারে। বিভিন্ন সময় তাদের কথাবার্তাও সেটা ফুটে উঠেছে এবং তাদের যে যোগসাজশ, একে অপরের সঙ্গে যে আলাপ, ওই জায়গায় সমস্যা হলে তারা একজন আরেকজনকে বলেন, আমরা মাহফুজ ভাইকে বলেছি, আমরা আসিফকে বলেছি সেখানে যাওয়ার জন্য। এরকম কথাবার্তাতেই বোঝা যায় যে হচ্ছে এদের মধ্যে এক ধরনের আলাপ জুলাপ রয়েছে, এক ধরনের একে অন্যকে সমর্থন দেওয়ার বিষয়টা রয়েছে। সেই জায়গা থেকে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এরকম এনসিপি স্বাভাবিকভাবেই 3 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, সালেউদ্দিন আহমেদ, আসিফ নজরুল এবং হচ্ছে ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী। আমরা তাদের এমন কোনো কাণ্ড দেখিনি যেটা আসলে আপনি বিএনপি ঘেঁষা বলবেন। এই অভ্যুত্থানের ফলস্বরূপ, এই অভ্যুত্থানে নিজের ভূমিকা দিয়েই এই উপদেষ্টা পরিষদে এসেছেন আসিফ নজরুল, ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী, তারপরে সালেউদ্দিন আহমেদ তাদের যোগ্যতার বলে এসেছেন। তারা কতটুকু কি কাজ করছেন সেটা সমালোচনা হইতে পারে, তবে তারা যে বিএনপি ঘেঁষা না, তারা যে বিএনপির পারপাস সার্ভ করতেছে না, এটা একেবারে স্পষ্ট। এটা নানা ধরনের, এটা ঘণ্টাখানেকের ডিবেট লাগবে এটা প্রমাণ করে দিতে, এর বেশি সময়ও লাগবে না। এরা স্রেফ রুটিন ওয়ার্ক করছে, প্রধান উপদেষ্টা যে দায়িত্ব দিচ্ছেন, তাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে সেগুলো করছেন। তো এনসিপির এই অভিযোগটা একেবারে নিতান্তই যে মানে ওরা অভিযোগ করেছে সেটা পাল্টা একটা কাউন্টার দেওয়া ছাড়া যে আর কোনো কিছু না। এর বাহিরে কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এখন পর্যন্ত স্পষ্টত ওই রকম কোনো উপদেষ্টার বিরুদ্ধেই ক্লিয়ারলি কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি। তবে হ্যাঁ, তাদের এপিএস সহকারী, তাদের অ্যাসিস্ট্যান্টদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কে তারা? স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারপরে ফাইজ তাইয়েব যিনি হচ্ছেন আইসিটি সেক্টরের বিশেষ সহকারী, তার সঙ্গে যিনি কাজ করেন আতিক মোর্শেদ, যিনি আবার সাবেক এই তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা ছিলেন, নাহিদ ইসলামের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন। এদের বিরুদ্ধে হচ্ছে দুর্নীতির অভিযোগ রয়েছে। তো এবার হিসাব নিলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলমের বিরুদ্ধে বিএনপির অভিযোগ রয়েছে, ওয়াহিদুদ্দিন মাহমুদ চৌধুরী, আসিফ নজরুল এবং সালেউদ্দিন আহমেদ, এদের বিরুদ্ধে এনসিপির অভিযোগ রয়েছে। দুর্নীতির স্পষ্টত অভিযোগ রয়েছে, দুর্নীতি বলতে তাদের এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে 3 জনের বিরুদ্ধে। এবার বুঝেন কাদের পদত্যাগের দাবি করা হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন মাধ্যম থেকে, এখনো বিএনপি একই স্ট্যান্ডে রয়েছে যে হচ্ছে তারা এখনো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের তারা পদত্যাগ চান। একটা কথা বলিনি, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে। সার্জিসের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তাহলে তার বাবাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তার বাবাও তো স্বৈরাচারের দূষণ। প্রশ্নের উত্তরটা আপনারা দিয়ে যাবেন। সার্জিসের ব্যাপারে আরো একটা তথ্য দেই। সার্জিসের বাবা এবং মা বিয়ের পূর্বে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়েছিল। পরকীয়া সম্পর্কের পরে বুঝে নিত অবৈধ সম্পর্কের কারণে সার্জিস পেটে আসে। এরপর গ্রামবাসী জোরপূর্বক ধরে সার্জিসের বাবা এবং মাকে বিয়ে দিয়েছিল। আক্ষরিক অর্থে সে একটা জারজ সন্তান। তো একটা জারজ সন্তান খন্দকার মুস্তাক হবে, মীর জাফর হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। সার্জিস বঙ্গবন্ধুকে নিয়ে যখন সে ছাত্রলীগের রাজনীতি করতো, ডাকসুর রাজনীতি করতো, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইনের কনিষ্ঠ ছোট ভাই ছিল, আস্থা ভাজন স্নেহের ছোট ভাই ছিল, তখন
সে বঙ্গবন্ধুকে নিয়ে কি বলতো দেখে নেওয়া যাক। আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি, অন্যায়ের সাথে আপোষ করেনি। আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয়। তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বীরাঙ্গনা রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি 32। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয়। 1968 সালে একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী। সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয়, বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি, মানুষ আর আবহাওয়া চায়। আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু। এমন হাজার অনুকরণীয় না বলা কথা আর গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু। পরিশেষে ওপারে অপার স্বপ্নে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চাই, ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। নব্য মুস্তাকের মুখে বঙ্গবন্ধুকে নিয়ে কি ধরনের কথা বলেছে সেগুলো আমি বলতে চাচ্ছি না। আরো একটা ভিডিও দেখেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস, যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধু সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ সফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য গলাকা সোনার তৈরি কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে 18টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। এ ছিল 2024 সালের 5 আগস্ট পূর্ববর্তী খন্দকার মুস্তাক অর্থাৎ খন্দকার সার্জিস। এবার যখন ক্ষমতার শীর্ষস্থানে চলে গেল, ডক্টর ইউনূস ক্ষমতা নিল, সে যখন জাতীয় নেতা হয়ে গেল, তখন তার মুখে বঙ্গবন্ধুকে নিয়ে যে বক্তব্য, যে বিবৃতি, সেটাও একবার দেখে নিন। ওই শেখ মুজিবুর রহমান 1971 পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। এই বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের সংবিধান করে, এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছে মতো। আচ্ছা সার্জিস, বাংলাদেশকে বঙ্গবন্ধু কার কাছে ইজারা দিয়েছিল? 1971 সালে তো মার্কিন যুক্তরাষ্ট্র তাকে আহ্বান জানিয়েছিল যে আপনি সেন্ট মার্টিন আইল্যান্ড আমাদেরকে দিয়ে দেন, আপনি এর বিনিময়ে স্বাধীনতা নেন। বঙ্গবন্ধু তো আঘাত করে নাই, বঙ্গবন্ধু তো তাদের কথা শুনে নাই। বঙ্গবন্ধু নাকি সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছিল। বঙ্গবন্ধু 72 সংবিধান তাদের মধ্যে বাংলাদেশ, আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে। তখন কি বিএনপি ছিল? তখন তো জামাত একটা নিষিদ্ধ ঘোষিত জামাত যুদ্ধাপরাধী। তখন জামাতের কথা কি সংবিধান রচিত হইতো? তখন বাংলাদেশ আওয়ামী লীগ একমাত্র রাজনৈতিক দল এবং তারাই বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে বাংলাদেশে। এই সার্বভৌমত্ব, মানচিত্র, ভূখণ্ড, পতাকা, জাতীয় সঙ্গীত সবকিছু আওয়ামী লীগের অবদান। তাহলে তুই কেমনে ভাবিস যে বঙ্গবন্ধুর বাইরে বা 72 সংবিধান আওয়ামী লীগের বাইরে গিয়ে স্বাধীন রচিত হবে? 72 সংবিধানের যে মূল ভিত্তিগুলো সেগুলো বঙ্গবন্ধুর আদর্শের বাইরে গিয়ে রচিত হবে? এটা কোনোভাবে সম্ভব? মানে কি বলবো, একে গালি দিলে পরে গালি কেউ আমার মনে হয় অপমান করা। আজকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গবন্ধু জাতীয় 4 নেতা সহ 400 জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। পরবর্তীতে মুক্তিযুদ্ধ উপদেষ্টা যে ফারুকী আজম এবং প্রেস সচিব, সে আবার বলেছে এটা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, মিথ্যা কথা বলা হচ্ছে, তারা এগুলো বাতিল করে নাই। এগুলো যে বাতিল করেছিল তারা গতকাল, এটার প্রমাণ সহ আমি আরেকটা ভিডিও পোস্ট করবো। সার্জিস টুকাই ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছে। এই স্ট্যাটাসের সারমর্মটা ছিল এরকম: মুক্তিযুদ্ধের শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন। মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না। তাজউদ্দিন আহমদ মাটি থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার মুক্তিযুদ্ধ স্বীকৃতি বাতিল কিভাবে, এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছে, যার নামের উপর স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে। আচ্ছা, মুক্তিযুদ্ধ করলে কি মাঠে থেকে মুক্তিযুদ্ধ করতে হবে? মুক্তিযুদ্ধ সংগঠক, আড়াল থেকে রসদ সহায়তা করা, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় মোকাবেলা করা, ভারতবর্ষে শরণার্থীদের আশ্রয়ের ব্যাপারে সব ধরনের বন্দোবস্ত করে দেওয়া, মুক্তিযুদ্ধের ঘোষণাই করে দিল বঙ্গবন্ধু শেখ মুজিব। তাকে 25শে মার্চ কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনী গ্রেফতার করে পাকিস্তান নিয়ে গেল। এরপর তাকে বিভিন্ন সময় বারবার মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু পাকিস্তানের শাসক, পাকিস্তানের সেনাবাহিনী এই সাহসটুকু পায় না যে শেখ মুজিবকে মেরে ফেললে এটা একটা মেসাকার হয়ে যাবে। অথচ এই তথাকথিত বাচ্চা সে কিনা বলে বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছিল নিজের ইচ্ছায়। কত বড় ইতিহাস বিকৃতি, চিন্তা করা যায়? মানে রাজাকার দেখেছি ভাই, কথা শুনেছি, ইতিহাসে পড়েছি সেই মীর জাফর, সেই খন্দকার মুস্তাকদের ইতিহাস, কিন্তু আমাদের প্রজন্মে একজন খন্দকার মুস্তাককে আমরা দেখতে পাবো এটা আমি কখনোই কল্পনা করিনি। তাও আবার 2025 সালে এসে, 21শ শতাব্দীতে এসে। ভাবা যায় ভাই? আপনারা ভাবতে পারতেছেন কত বড় ধৃষ্টতা দেখাচ্ছে, কত বড় দুঃসাহসিক কথা বলছে? ও কি ভেবেছে বাংলাদেশটা ওদের ইজারা দেওয়া হয়েছে? বাংলাদেশ কি ওদের ইজারা দিয়েছে কেউ? ওরা কি জন ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে? বসে নাই। সবকিছুরই কিন্তু একটা শেষ থাকে। কিছু কথা বলি, সার্জিস আলম, তোমাকে নিয়ে ছোট ভাই, তোমাকে আমি অনেক আগে থেকে চিনি। তুমি একটা আপাদমস্তক বাটপার। তুমি 500 টাকার জন্য সাদ্দামের পিছে পিছে ঘুরতা, গাড়ির পিছে পিছে ঘুরতা। তুমি সূর্য সেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সিয়ামের প্রোটোকল দিতে সিয়ামকে 500-1000 টাকার জন্য, এগুলো সবকিছু আমরা জানি। এখন আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছো, টাকার বিছানায় ঘুমাচ্ছ। এখন তোমার মুখ দিয়ে লম্বা লম্বা কথা বেরোচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে বাজে কটূক্তি করছো, শেখ হাসিনাকে নিয়ে নাম ধরে উচ্চবাচ্য বিনিময় করছো। এগুলার বিচার ভাই বিশ্বাস করেন হবে? আমি শুধু ভাবি পৃথিবীতে রাষ্ট্রদ্রোহিতা এবং তার জাতির জনকে অসম্মান করা, অপমান করার যে শাস্তি কতটা ভয়াবহ হবে এবং এই শাস্তি সার্জিস হাসনাদের উপর কি ধরনের প্রভাব ফেলবে।
আমি আপনাদেরকে বলে যাই আজকে, আপনারা আমার ভিডিওটা দেখে রাখবেন, মনে রাখবেন, স্মরণ রাখবেন, যদি বেঁচে থাকি কখনো দেখে যাবো জীবদ্দশায়, এদেরকে পিটিয়ে মারবে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাধারণ জনগণ এদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে মারবে, এদের বিবস্ত্র করে পিটিয়ে মারবে, এদের ছিন্ন বিচ্ছিন্ন দেহের বিভিন্ন অংশ রাস্তায় শেল করে খাবে। আমি বলে দিলাম, এদের লাশ দাফন করার মতো পরিস্থিতি থাকবে না, এদের লাশের ওইরকম পরিস্থিতি থাকবে না যে লাশ হিসেবে কবরে দাফন করা হবে। সুপ্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন। তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।